খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিয়েছিলাম। সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা ঘরে বন্দি আমি, আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনলই না, উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারলো আমাকে। আম্মুও কিছু বলল না, তবে ওনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে, মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগতেছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যে বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগ নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মু বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখনই তার দিকে তাকাইছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত কান্না বের করে এনেছে। বারবার বলেও কাজ হয়নি আমি মাদকাসক্ত, করতেও পারি। আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টায় আমার পরিবার সাপোর্ট দরকার, সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত, উপরে একটু ফুটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন, কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্তে একটা মানুষ, যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো। এইভাবে কয়টা দিন কেটেছে জানি না, কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, নিজের শরীরটাই আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। মেঘলা বলল, কিরে বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে তারা হয়তো তার মৃত্যুই কামনা করেছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এত অবহেলিত, সব ওই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। এইভাবেই চলছে আমার দিন। একদিন রাতে খাবার খাইতে বসছি, এমন সময় আব্বু এলো রুমে। আব্বু বলল, রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দিব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না, কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই যাই, তবে আমি আমার জীবনের এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম, বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের, তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দিব যদি বেঁচে থাকি। মেঘলার জন্যও একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এই বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আম্মুকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধাও লাগছিল। হাতে একটা ঘড়ি ছিল নুসরাতের দেওয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নেই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না। তাই আর কি না খেয়ে বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ, আর এইদিকে ক্ষুধাও বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আরেকটু হেঁটে মসজিদের অজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার, আশ্রয় কি হবে রাতের? 1টার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে, আর এখানেই বা ঘুমাচ্ছিলে কেন? রাফি বলল, আন্টি আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই। রাত অনেক হয়ে গিয়েছিল, আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে পড়েছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম, তখনই পেছন থেকে ডাক আসলো আবার, এই ছেলে শোনো। রাফি বলল, জি আন্টি বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায়, রাতে খেয়েছো কিছু?
রাফি বলল, না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নিব। আন্টি বলল, পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে খেয়ে নিবে। রাফি বলল, আন্টি, রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। আন্টি বলল, এই বেশি কথা না বলে চলো খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় প্লেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। আন্টি বলল, বসো, আমি আরও নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা তুমি এখন কোথায় যাবে? রাফি বলল, আন্টি জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? রাফি বলল, কেমন কাজ আন্টি? এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? রাফি বলল, হ্যাঁ আন্টি পারবো, আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। আন্টি বলল, পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব। রাফি বলল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে, আজ এখানে ঠাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? আন্টি বলল, না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে, ও নানু বাড়ি গেছে, আগামীকাল আসবে। রাফি বলল, আর আঙ্কেল? আন্টি বলল, তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। রাফি বলল, সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আন্টি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম রাফি। আন্টি বলল, লেখাপড়া করেছো কি? রাফি বলল, আন্টি, গত 2 বছর আগে আমি ইন্টারে পাশ করতে পারিনি, আর তারপর লেখাপড়া হয়নি। আন্টি বলল, তোমার পরিবার নাই, ওরা কিছু বলে নাই? রাফি বলল, প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না, আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। আন্টি বলল, ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো, এখন বিশ্রাম নাও, ওইটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো আর অচেনা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরের দিন বাগানটা ঘুরে দেখলাম, একটা গোলাপ খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেই ছিঁড়লাম ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কিভাবে তোমার? রাফি অবাক হয়ে বলল, আপনার ফুল মানে? মেয়েটি নাক মুখ লাল করে বলল, মানে কি বোঝাচ্ছি? রাফি বলল, পাগল নাকি, হুট করে এসে বলে আমার ফুল, আবার বলে দেখাচ্ছি। মেয়েটি বলল, কি এত বড় সাহস আমায় পাগল বলা? রাফি বলল, সরি, পাগল নয়, পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। মেয়েটি বলল, বদপোলা, পিড়ায় মাথা ফাটাবো বেশি কথা বললে। রাফি বলল, আপনাকে দেখতেও তো আপেলের মতো দেখা যায়, কিন্তু ম্যাম আপনার বিহেভিয়ার তো লেবুর মতো কেন? মেয়েটি বলল, কি বললি আম্মু? মেয়েটি আম্মু আম্মু বলে ডাকতে শুরু করলো। আন্টিও চলে আসলো। এই তোর আবার কি হয়েছে, কখন আসলি? মেয়েটি বলল, দেখো আম্মু, ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে, আবার আমায় বলে আমার বিহেভ নাকি লেবুর মতো। মেয়েটি কেঁদে কেঁদে বলল। আন্টি বলল, তাই বলে কি কাঁদতে হয়? এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা। রাফি বলল, সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে, আর ফুলটা অনেক সুন্দর ছিল তাই ছিঁড়েছিলাম, সরি ম্যাম, আর এমন ভুল হবে না। আন্টি বলল, রাফি, ব্যাপার না, তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ, তাই এমন রিয়েক্ট করেছে, ও একটু বেশিই জেদি। রাফি বলল, বুঝতে পারছি আন্টি। সোহানা বলল, আম্মু এই ছেলেটাকে? আন্টি বলল, এটা রাফি, পরিচয় বলতে শুধু ওর নাম, এর বাহিরে আর কিছুই নেই। ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের পাশে থাকবে। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা, আমি ওকে ভুলতেই পারি না। ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি, মানুষ কত বেইমান, কত স্বপ্ন আর কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। ওর কি আমার কথা এখনো মনে পড়ে না? হয়তো পড়ে না, কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবে খোঁজ করতো অবশ্যই। নিজেকে খুব একা একা লাগে আজকাল। ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দেই, বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে। এই সমাজে শরীর খুনের বিচার হয়, কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন, সেটা হত্যার বিচার হয় না। তাই তো নুসরাতের মতো হত্যাকারীরা এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়ায়, কিন্তু আমি যে এই লড়াই জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে অচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? পেছনের দিকে তাকিয়ে দেখি এটা সোহানা। আমি চোখের জল মুছে নিলাম। ম্যাম, কাঁদছি না, বিকালের আকাশ দেখছি। সোহানা বলল, এই শুনেন, আমি আপনার ছোট হই, আমাকে ম্যাম নয় সোহানা রাখবেন, আর আপনি মিথ্যা বলবেন না আমার সাথে। রাফি বলল, জি আমি নিচে যাই, আপনি থাকুন। সোহানা বলল, কেন, আমি আসাতে খারাপ লাগছে নাকি? রাফি বলল, না তেমন কিছু না। সোহানা বলল, তাহলে দাঁড়িয়ে থাকুন, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিব, আর সকালের জন্য আমি সরি। রাফি বলল, ম্যাম সরির কি আছে, আপনার জায়গা থেকে আপনি রাইট। সোহানা এবার রাগী গলায় বলল, আবার ম্যাম, সাথে আবার আপনি? রাফি বলল, সরি। সোহানা বলল, বাদ দিন, আপনি এত চুপচাপ থাকেন কেন? রাফি বলল, ভালো লাগে তাই। সোহানা বলল, আপনার সম্পর্কে আম্মুর কাছ থেকে কিছু শুনেছি, তবে পুরানো সব ভুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। রাফি বলল, আমার আর পড়ার ইচ্ছা নাই। সোহানা বলল, এই ছেলে, এত কথা বলবা না, আমার কথার উপর কথা বললে খুন করে ফেলবো।